তোমার সাথে আরিফের কতদিনের সম্পর্ক? এমন প্রশ্নে রীতিমতো হকচকিয়ে উঠল ফারিয়া। হঠাৎ সকালবেলা বাড়ির সবাই নতুন বইয়ের হাতে চা খাওয়ার আবদার করলো। তার জন্যই রান্নাঘরে আসা ফারিয়ার শাশুড়ি মা ফারিয়ার মেজোজা কে বলল, তুমি নতুন বউকে গিয়ে সাহায্য করো। কোথায় কি আছে ও তো আর জানে না, তুমি দেখিয়ে দাও। জি মা। ফারিয়া যখন এক মনে চা বানাতে ব্যস্ত, তখনই সুযোগ বুঝে প্রশ্নটা করে ফেলল রিনা, মানে ফারিয়ার মেজোজা। কি হলো, চুপ করে আছো কেন? কতদিনের প্রেম তোমাদের? জি আসলে তেমন কিছু না, আরিফার আমি জাস্ট গুড ফ্রেন্ডের সাথে বুঝি পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলে? এমন প্রশ্নে কোনো উত্তর খুঁজে পাচ্ছিল না ফারিয়া। ভয়ে কেমন যেন গলা শুকিয়ে আসছিল। কয়টায় জানি দেখা করার কথা ছিল? ও, মনে পড়েছে, সন্ধ্যাবেলায় 7টায়। তা দেখা কি করেছিলে, নাকি তোমার অপেক্ষা করতে করতে তোমার প্রেমিক একাই পালিয়ে গেছে? আমি কিছু বলতে পারছিলাম না, পাথরের ন্যায় দাঁড়িয়েছিলাম। আমি তো ভেবেছিলাম রিহানকে রাতে একাই ফিরতে হবে, তুমিও সাথে এসেছো দেখে তো আমি রীতিমতো শক খেয়ে গেছিলাম। ফারিয়া শুধু ভাবছিল, উনি এসব কিভাবে জানলেন। এই নাও তোমার প্রাণপ্রিয় প্রেমিকের চিঠি, যেটা কাল সকালে আমাদের বড় জায়ের ছোট ছেলেটার হাতে পেয়েছিলাম। উনি হাত বাড়িয়ে আমাকে চিঠিটা দিলেন। আমি ওনার হাত থেকে চিঠিটা নিতে চাইলে উনি দিয়েও আবার খপ করে নিয়ে নিলেন। থাক, তুমি তো কাজ করছো, কাজ করো, আমি পড়ে শোনাই। উনি পড়তে লাগলেন। প্রিয় ফারিয়া, আমার এখন মনে হচ্ছে আমি তোমাকে বিয়ে করতে বলে ভুল করেছিলাম। ভেবেছিলাম তুমি কাছাকাছি থাকলে তোমাকে হারানোর কষ্টটা কিছুটা কম হবে, বাট এখন দেখছি কষ্টটা আরো বহুগুণ বেড়ে গেছে। জিজ্ঞেস করবো না তুমি কেমন আছো, কারণ আমি জানি তুমি ভালো নেই। জানো আমিও ভালো নেই, তোমাকে বলে বোঝাতে পারবো না কালকে রাতটা আমার কিভাবে গেছে। শুনেছিলাম সিগারেটের ধোঁয়ার সাথে নাকি কষ্ট মিলিয়ে যায়। কালকে রাতে তো সিগারেট খেয়ে দেখলাম, কই কষ্ট একটুও কম হলো না, বরং মাথায় ভীষণ ব্যথা ধরলো। জীবনের প্রথম খেয়েছি বলেই হয়তো। তোমাকে কবুল বলতে নিষেধ করার পরও তুমি কবুল বলে দিলা। অবশ্য এখানে তোমারও কিছু করার ছিল না। জানো, তোমার বিয়ের মিষ্টিটা আমি পিঁপড়াদের মাঝে একটু একটু করে বিলিয়ে দিয়েছি, কারণ ওইটা আমার কাছে মিষ্টি নয়, বিষ মনে হচ্ছিল। আসলে আমরা যতক্ষণ পরিস্থিতির উপর দিয়ে না যাই ততক্ষণ বুঝতে পারি না আমরা এই পরিস্থিতির উপযুক্ত কিনা। আমিও তেমনি আগে বুঝতে পারিনি যে এতটা ভেঙে পড়ব। যাই হোক, ভুল তো মানুষেরই হয়, আমাদেরও হয়েছে। বিশেষ করে আমার ভুল হয়েছে, যার মাসুল তোমাকেও দিতে হচ্ছে। এখন আমি সেই ভুলটাও শুধরাতে চাই। আজকে রাতে আমরা ঢাকায় পালিয়ে যাব, পরে বিয়ে করে নেব। আমি আমার বন্ধুদের বলে সব কিছু ম্যানেজ করে রেখেছি। বাসের টিকিটও কাটা হয়ে গেছে। হয়তো তুমি যেদিন সব ছেড়ে পালিয়ে যেতে চেয়েছিলে সেদিন পালিয়ে গেলেই ভালো হতো। আপাতত এত কষ্টের মধ্য দিয়ে যেতে হতো না আমাদের। যাই হোক, সন্ধ্যা 7টায় দেখা করবে, তারপর আমরা আর একটু ভালোভাবে আলোচনা করে রাতে রওনা হব ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় এক বন্ধুর বাসায় উঠব, তারপর ওইখানে আমাদের পরবর্তী প্ল্যান হবে। খুব সাবধানে করতে হবে সব কিছু। ইতি, আরিফ মাহমুদ। চিঠিটা পড়াও শেষ, শাশুড়িও রান্নাঘরে এসে হাজির। কি গো নতুন বউ, চা এখনো হয়নি? তোমার শ্বশুর চায়ের অপেক্ষায় বসে আছে। কি হয়েছে? আচ্ছা তাহলে নিয়ে এসো। জি আসছি। মেজো জায়ের দিকে তাকাতেই উনি আমাকে বললেন, যাও তাড়াতাড়ি চা দিয়ে আসো, সবাই অপেক্ষায় আছে নতুন বউয়ের হাতে চা খাবে বলে। আমি তাই করলাম। চা খেয়ে সবাই অনেক প্রশংসা করলো। চা এতটাও ভালো হয়নি যতটা ওনারা বলেছে, তবে আমাকে খুশি করার জন্যই তাদের এই প্রশংসা। তাদের এমন ব্যবহারে আমি অনেক খুশি হলেও চিঠিটা নিয়েও অনেক টেনশন হচ্ছিল। আপু আসলো মাত্র, আমি কি করেছি দেখার জন্য। বিয়ের পর দিন তো অনেক কেঁদেছিলাম, আজকেও কাঁদছি কিনা তাই সকাল সকাল আপুর আগমন। আপুদের বাড়ি নাকি কাছেই, 5-7 মিনিটের রাস্তা। আপু আসতেই বড় যা আপুকে চা এনে দিয়ে বললেন, খেয়ে দেখো তোমার বোন চা বানিয়েছে। ভালোই হয়েছে। যাক, আপনাদের বাড়িতে এসে চা বানাতে শিখে গেছে। বাড়িতে তো কোনো কাজই করতো না। শাশুড়ি মা বললেন, আস্তে আস্তে সব শিখে যাবে, সংসার সামলাতে হবে তো। জি জেঠিমা, আপনারা একটু দেখিয়ে দেখিয়ে দিলেও সবই করতে পারবে। ঘরে যাও মা, দুই বোন একসাথে গিয়ে কিছুক্ষণ গল্প করলে ফারিয়ার ভালো লাগবে। আচ্ছা জেঠিমা। আমি কি খেয়েছি, এই বাড়িতে কেমন লাগছে, এইসব জিজ্ঞেস করলো আমাকে। আমি শুধু আপুর প্রশ্নের উত্তর দিয়ে গেলাম।
অনেকক্ষণ থাকার পর আপু বলল, এখন চলে যাই, পরে আবার আসবো। আমি তখন কাঁদতে লাগলাম। এই বাড়িতে আমি নতুন, তাই মন টিকছে না এখানে। আপু বলল, কাঁদিস না, কালকে তো বাবা নিতে আসবে, তখন বাড়ি যেতে পারবি। আমি আপুকে বিদায় দিয়ে যখন দরজার সামনে দাঁড়িয়েছিলাম, মেজুজা এসে বলল, নতুন বউ এভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকলে মানুষ খারাপ বলবে, যাও ভেতরে যাও। আমি তার কাছে চিঠির ব্যাপারে বলতে গিয়েও বলতে পারছিলাম না। উনি মনে হয় সেটা আজ করতে পেরে জিজ্ঞেস করলেন, কিছু বলবে? আপু, চিঠিটা পড়িয়ে ফেলেছি। থ্যাংক ইউ আপু। আর সরি, আসলে ওই সব কিছুই আমার অতীত। এখন আমি নতুনভাবে জীবন শুরু করতে চাই, সেটাই করা উচিত। দোয়া করবেন আপু। অবশ্যই। এই বলে যে মেজোজা চলে গেলেন, আমিও আমার ঘরে চলে আসলাম। উনি চিঠিটা পুড়িয়ে ফেলার কথা বললেও আমার কেন জানি একটু সন্দেহ লাগছে। আসলেই কি চিঠিটা পুড়িয়ে ফেলছে নাকি নাকি অবশ্য উনি যেটা বলেছেন সেটা বিশ্বাস করা ছাড়া আমার কাছে অন্য কোনো অপশন নেই। বিয়ের 4 দিনের মাথায় রিহান ঢাকা চলে গেল। আমি শ্বশুর বাড়িতে রয়ে গেলাম। বাবা এসে আমাদের নিয়ে গিয়েছিল। 2 দিন থাকার পর শ্বশুর গিয়ে নিয়ে এসেছে। রিহান চলে যাওয়ার সময় স্বাভাবিকভাবেই আমার খারাপ লাগছিল, কারণ এই বাড়িতে রিহানই একজন যাকে আমি খুব কাছ থেকে চিনি, আপন মনে হয়। ও ছিল বলে এই বাড়িতে একটু ভালো লেগেছিল। এখন ও চলে গেলে আমি একা হয়ে যাব। মন খারাপ দেখে রিহান বলল, মন খারাপ করো না, আমি আবার সামনের মাসে আসব। যদি বেশি খারাপ লাগে আপুর কাছে গিয়ে কিছুক্ষণ সময় কাটিয়ে আসবে, ভালো লাগবে। আর আমি তো ফোন করবই। ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বিদায় জানালাম রিহানকে। রিহান চলে যাওয়ার পর এই ঘরটাতে আমার একা একা থাকতে হবে ভেবে ভয় লাগছে। এমনিতে আমি তেমন ভয় পাই না, কিন্তু নতুন জায়গা তো, তাই আর কি। শাশুড়ি জিজ্ঞেস করলো, তোমার একা থাকতে সমস্যা হবে না তো? আমি চুপ করে রইলাম। আবার চুপ থাকা দেখে শাশুড়ি বুঝলেন আমি একা থাকতে চাইছি না। তাহলে তুমি রিমিকে সাথে নিয়ে ঘুমিও। জি মা। রিমি হলো আমার ননদ, একটাই বোন রিহানের, মাত্র 12 বছরের মেয়ে হলেও কথা বলে পাকা বুড়ির মতো। রিমিকে নিয়েই আমি রাতে ঘুমাই। ও অনেক কথা বলে, গল্প করে, রাতে খুব বায়না ধরে আমার কাছে থেকে গল্প শোনার জন্য। কখনো কখনো বলি, আবার কখনো কখনো এড়িয়ে যায়। মাঝে মাঝে বলি, আজকে তুমি গল্প বলো, আমি শুনি। রিমি আপন মনে বলতে থাকে রূপকথার গল্প, আর আমি পুরনো কিছু স্মৃতি ভোলার চেষ্টা চালিয়ে যাই অবিরত। কখনো কখনো কান্না আসে খুব। যদি দেখি রিমি ঘুমিয়ে পড়েছে, তাহলে কিছুক্ষণ জোরে জোরে কেঁদে হালকা হই। প্রতিদিন সকালে ঘুম ভাঙে রিহানের ফোন কলে। সকাল শুরু হয় ওর সাথে ফোন আলাপে। এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল। একদিন সকালে ঘুম থেকে উঠে যখন রান্নাঘরে ঢুকছিলাম, রিমিকে বলতে শুনলাম, মা জানো, ভাবি না প্রায় রাতে কান্না করে। কান্না করে? হ্যাঁ, কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম, ভাবির কান্নার শব্দে আমার ঘুম ভেঙে গেছে, কিন্তু আমি কোনো শব্দ করিনি, চুপ করে শুয়েছিলাম। তাই নাকি? হ্যাঁ, শুধু কালকেই নয়, এর আগেও কান্না করতে শুনেছি। আমার অনেক ভয় লাগে ভাবির কান্না শুনে। ওনাকে জিন টিন ধরে মনে হয় রাতে। না রে, মনে হয় ওর মায়ের জন্য মন খারাপ হয়, তাই কাঁদে। আমি রিমির কথা শুনে একটু ভয় পেলাম। জানি না শাশুড়ি এখন এটাকে কিভাবে নেবে। আমি যে এত রাতে মায়ের জন্য কাঁদবো না, এটা বোঝার যথেষ্ট জ্ঞান ওনার আছে। এর মধ্যেই ফোনটা বেজে উঠল। রেহানের ফোন। আমি রিসিভ করতে শাশুড়ি বললেন, তোমার কথা বলা শেষ হলে আমাকে একটু দিও ফোনটা, কথা আছে। আমি কথা না বলে শাশুড়িকে আগে কথা বলতে দিলাম। শাশুড়ি আর রেহানের মধ্যে কথা চলছিল। কিরে বাবা, কেমন আছিস? ভালো আছি। তুমি কেমন আছো? কবে আসবি বাড়িতে? কি বলো মা, বাড়ি থেকে আসলাম মাত্র 11 দিন ধরে, এখনই জিজ্ঞেস করছো বাড়ি যাওয়ার কথা? একটু ছুটি নিয়ে আয় না বাবা, বউটা একা একা থাকে, তোর জন্য অনেক কান্না করে। আমার জন্য কান্না করে? হ্যাঁ, তোর জন্যই। একদিনের জন্য ছুটি নিয়ে হলেও আয়, পরে আবার বেশি দিনের ছুটি নিয়ে আসিস। আচ্ছা। বাবা কেমন আছে? হ্যাঁ, ভালোই আছে। ওনাদের কথা শেষ হলে শাশুড়ি আমার কাছে ফোনটা দিয়ে চলে গেলেন উঠানে। আমি হ্যালো বলতে রিহান বলল, তুমি যা কি আমার জন্য কান্না করো? আমি চুপ করে থাকলাম। কি বলবো ভেবে পাচ্ছিলাম না। কান্না করো না, আমি দেখি কাল পরশু একদিনে ছুটি নিয়ে বাড়িতে আসবো, কেমন? হুম। আমি একটা দিকে নিশ্চিত হলাম, ভাগ্যিস শাশুড়ি ব্যাপারটাকে এভাবে নিয়েছেন। অন্যভাবে নিবেন বলে আমার ভয় ছিল। রিহানের কথা শুনে মনে হলো আমার ওর জন্য কান্না করার কথা শুনে ও খুশি হলো। আসলে শাশুড়ি মা আমাকে ভুল বুঝেছেন। আমি আসলে রিহানের জন্য না, অন্য কোনো কারণে কান্না করি, সেটা শাশুড়ি মা রিহানের অজানা। তবুও আমার ভালোই হলো কিছু ভুল বুঝাবুঝি যদি সংসারে শান্তি এনে দেয়, ভালোবাসা বাড়িয়ে
তাহলে ক্ষতি কি? এই বাড়ির সবাই অনেক ভালো। শ্বশুর শাশুড়ি ননদ ভাসুর বড় যা, শুধু মেজো যা একটু অন্যরকম। ওনার সাথে সবারই একটু বনিবনা কম। আমার উপর তো উনি রীতিমতো হুকুম জারি করে রাখে। সবার চেয়ে আমাকেই তার অত্যাচার বেশি সইতে হয়। আরিফের চিঠির ব্যাপারে উনি জানেন বলে একটু বেশি হুকুম চালান আমার উপর। আমিও কিছু বলতে পারি না, ভয় হয় কিছু বললে যদি চিঠির ব্যাপারটা সবাইকে বলে দেয়। বিয়ের 6 মাস পর বুঝতে পারলাম আমি কনসিভ করেছি। খবরটা শুনে আমার শ্বশুরবাড়ির মানুষ অতটা খুশি না হলেও রিহান অনেক খুশি ছিল। শ্বশুরবাড়ির সবাই চেয়েছিল আমি পড়াশোনা কন্টিনিউ করি। আমার বিয়ের আগে সেই ইচ্ছাই ছিল, কিন্তু বিয়ের পর মনে হলো লেখাপড়া করে আর কি হবে। যতটুকু করেছি সন্তান মানুষ করার জন্য এটুকুই যথেষ্ট। তাই বলে আমি ইচ্ছা করে বাচ্চা নিইনি, ভুলবশত হয়ে গেছে। শ্বশুরবাড়ির প্রতিক্রিয়া দেখে মা ওনাদের মতো বললেন, বাচ্চাটা না হয় নষ্টই করে ফেল, বা তুমিও। ওরা যখন চায় তুই পড়াশোনা চালিয়ে যা, তাই বললাম। মায়ের কথা শুনে অনেক রাগ হলো। এক সময় আমিও মনে করতাম, মনে 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 চিন্তা করতে লাগলাম বাচ্চাটা নষ্ট করে ফেলবো কিনা। কিন্তু বান্ধবীরা বলল, বিশেষ করে যারা আরিফের ব্যাপারটা জানে, তারা বাচ্চা নষ্ট করতে নিষেধ করলো। বলল, বাচ্চাটা নষ্ট করবি কেন? এটা তোর প্রথম বাচ্চা, মা হওয়া যে কতটা সৌভাগ্যের জানিস। আমি বললাম, এমন কিছু ভাবতে গেলে আমার কলেজা ছিঁড়ে যায়। কিন্তু মা যখন বলল তাই, তো স্বামী যখন খুশি, তাহলে অন্য কারো কথা শোনার কোনো দরকার নেই। আর এমনও হতে পারে এই বাচ্চার উছিলায় তোদের সম্পর্ক অন্যরকম হয়ে গেল। বাচ্চা মানুষ করতে করতে তুই ব্যস্ত হয়ে আরিফের কথা একদম ভুলে যাবি, আর বাচ্চা আসার পর দেখবি জীবনটা অনেক সুন্দর হয়ে যাবে। সেদিন বান্ধবীর কথাটা আমার অনেক পছন্দ হলো। ওর বলা কথা আমাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলাম আমি বাচ্চাটা রাখবো। এই গর্ভকালীন অবস্থায় রিহানের অনেক যত্ন পেয়েছি আমি। বাড়ির সবাই প্রথমে একটু দ্বিমত থাকলেও এখন সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। রিহানের দূরে থাকায় আমাকে তেমন সময় দিতে না পারলেও যে কয়দিন বাড়ি এসে থাকে, খুব যত্ন নেয় আমার। দেখতে দেখতে আমার কোল আলো করে ফুটফুটে একজন মেয়ে সন্তান আসলো। সবাই দেখে বলে, একদম মায়ের মতোই সুন্দরী হয়েছে। এই কথাটা রিহানের অনেক ভালো লাগে। আমারও নিজেকে অনেক সুখী মনে হতে লাগলো। কিন্তু যখনই সুখী ভাবি, তখনই মনের ভেতর আতঙ্কের ঝড় বয়ে যায়। মনে পড়ে যায় ওই চিঠির কথাটা। আমি জানি এই চিঠির কথা একদিন সবার সামনে আসবে। আমি যখন আমার জায়ের কথা মতো চলতে না পারবো, তখন তিনি একটা দুর্ঘটনা ঘটানোর সম্ভাবনা আছে। আর উনি যেভাবে আমার উপর হুকুম চালান, তাতে মনে হয় না খুব বেশি দিন আমি তার কথা মতো চলতে পারবো। সবসময় অন্য একজনের মন মতো চলা সম্ভব না। আমি মানুষ, কোনো রোবট না। মাঝে মাঝে ভাবি নিজের থেকেই সব বলে দেই রিহানকে, কিন্তু বলার সাহস হয়ে ওঠে না। একদিন মেজো জায়ের সাথে আমার খুব কথা কাটাকাটি হলো। মেজো জায়ের সাথে কথা কাটাকাটি কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে নয়, একটা জমির বিষয় নিয়ে। রিহান তার বাবার কাছ থেকে কিছু জমি কিনেছিল, যেই জমির ফসল বর্তমান ফসল পরিবারের সবাই মিলে খাচ্ছি। কিন্তু আমার ভাসুর সেটা অন্য জায়গায় বন্ধক দিয়ে তাকে কিছু টাকা দিতে বলেছেন। ব্যবসার জন্য নাকি তার কিছু টাকার প্রয়োজন। পরে যখন তার ব্যবসা একটু ভালো হবে, তখন উনি জমিটা ছাড়িয়ে দেবেন। কিন্তু রিহান কেন জানি রাজি হলো না। বলল, ভাই তুমি আগেও আমার কাছ থেকে টাকা ধার নিয়েছো, ওইগুলো এখনো দাওনি। তাই এখন আমি তোমাকে টাকা দিতে পারবো না। তাছাড়া এই জমির ফসলে আমাদের সংসারের অনেকটা হেল্প হয়। জমিটা বন্ধক দিলে দেখা যাবে চাল কিনে খেতে হবে। ভাসুর মুচকি হেসে বললেন, অনেকবার তো দিয়েছিস, আরেকবার দে। এইবার তোর টাকা ফেরত দেব, কথা দিলাম। না ভাই, আমি আর টাকা দিতে পারবো না, জমিও বন্ধক দিব না। এমনি আমার আজকাল অর্থ মন্দা চলছে। তাছাড়া আমার একটা মেয়ে আছে, তার কথা আমার ভাবতে হবে। তুমি এর আগেও কয়েকবার আমার কাছ থেকে টাকা ধার নিয়ে দাওনি। দেখা যাবে জমিটা বন্ধক দিয়ে তুমি নিশ্চিন্তে ঘুরে বেড়াবে, পরে ওইটা আমাকে ছাড়াতে হবে। তাহলে দিবি না? না। আচ্ছা, এই ঘটনা এখানেই শেষ। রিহান আর ওর ভাইয়েরা অনেক সহজ সরল, ওনাদের মাঝে কখনো কোনো ঝামেলা হতে দেখিনি। যদিও রিহানের রাগটাই বেশি, রিহানের ভাইয়েরা ওইভাবেই মেনে নেয়। কিন্তু এবার মেজো ভাসুর যে রিহানের ব্যবহারে কষ্ট পেয়েছেন, সেটা বোঝাই যাচ্ছে। টাকা না দেওয়ায় ভাসুর রিহানের ওপর অনেক ক্ষুব্ধ হলে সকাল হতেই মেজোজা আমাকে ঘরে এসে বকতে লাগলেন, রিহানকে তুই নিষেধ করেছিস জমি দিতে, তাই না? আমি নিষেধ করতে যাব কেন? কই, আগে কিছু চাইলে তো রিহান এভাবে মুখের উপর মানা করতো না, এখন করলো, আর সেটা তোর কারণে।
দেখেন আপু, আমি রিহানকে তেমন কিছু বলিনি। তাছাড়া আমি এইসব ব্যাপারে কখনো নাক গলাইও না। রিহানের টাকা পয়সা আমার কাছে রাখতে দেয়, বাস এতটুকুই। কিন্তু কখনোই আমি ওর জবাবদিহিতা করি না। ও টাকা দিয়ে কি করলো, কাকে দিল, কেন দিল। আমি মনে করি এইসব ব্যাপারে আমার না জানলেও চলবে। আমার যখন যা লাগে দিচ্ছে, সংসার চালাচ্ছেন, বাবা মাকে দিচ্ছেন, মেয়ের যা লাগছে আনছেন, আর মাস শেষে কিছু টাকা ব্যাংকে জমাও রাখছেন। তাই আমি এইসব ব্যাপারে কখনো কিছু বলি না রিহানকে। তুই বললি আর আমি বিশ্বাস করলাম, তাই না? আপনি বিশ্বাস করেন বা না করেন তাতে আমার কিছু আসে যায় না। কি এত বড় কথা, সত্যি কিছু আসে যায় না। দেখেন আপু, আপনি আমাকে অনেক সময় অনেক রকম কথা বলেন। আমাকে সব সময় কাজের হুকুম দিয়ে যান। কাজ করে দিলে সেটার মধ্যে আপনি খুদ বের করেন। রান্না সবার কাছে ভালো হলেও আপনার কাছে ভালো হয় না কেন আপু? আপনি সব সময় আমার তো দোষ খুঁজেন কেন? স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালোবাসা, তাই না? স্বামীকে কিভাবে ক্রমন্তনা দিয়ে ভুলিয়ে রেখেছিস। আমরা কি তোদের জমি নিলে ওইটা পরে ছাড়িয়ে দিতাম না? শুনেন আপু, ওটা ওদের দুই ভাইয়ের ব্যাপার। ওনারা যেটা ভালো মনে করেছেন সেটাই করেছেন। আপনি বা আমি এইসবের মধ্যে না গেলে ভালো হয় না? আপনিও পরের মেয়ে, আমিও পরের মেয়ে, কিন্তু ওনারা আপন ভাই। একবার ঝগড়া করবেন, আবার মিলবে। তাই আমার মনে হয় ওদেরকে ওদের মতো ছেড়ে দেওয়াই ভালো। বাহ, ভালোই জ্ঞান দিচ্ছিস দেখছি। তর্ক দেখি ভালোই করতে পারিস। তর্ক বন্ধ করবি নাকি চর বসিয়ে দেবো গালে? কথাবার্তা একটু হিসেব করে বলবেন। আপনি বড় বলে সম্মান করে কিছু বলছি না আপনাকে। হ্যাঁ, কি বলবি রে তুই? তোর এই তর্কে সাজা কিন্তু পাবি তুই। বিয়ের 5 বছর 6 মাস চলছে। এর মধ্যে কখনো আমি আপনার কথার বড় কথা বলেছি? কিন্তু আপনি আমার ধৈর্যের ভাঙতে বাধ্য করেছেন। কখনো আপনার কথার ওপর কথা বলি না বলে ভাববেন না যে কিছুই বলবো না। কখনোই বলবো না। এই তুই কি বলবি আমাকে? সংসার করতে দিচ্ছি তো, তাই মুখে এত বড় বড় কথা ঝুরি। আপনি আমাকে সংসার করতে দিচ্ছেন? হ্যাঁ, এখনই যদি সব কিছু ফাঁস করে দিই, না হলে তোর গলার আওয়াজ আর এমন থাকবে না। ঠিক আছে, ফাঁস করে দিন। যদি রিহান আমাকে সত্যি ভালোবেসে থাকে তাহলে ও ব্যাপারটা বুঝবে। আর যদি আমার প্রতি ওর ভালোবাসা ঘাটতি থাকে তাহলে ওর যা করার করবে। আমি তার জন্য প্রস্তুত। আচ্ছা, তাহলে রেডি থাকিস সংসার ভাঙার কষ্ট সহ্য করার জন্য। কষ্ট? রোজ রোজ এত আতঙ্ক নিয়ে বাঁচার চেয়ে একবারই সব শেষ হয়ে যাওয়া ভালো। এই বলে ওখান থেকেই চলে আসলাম। রাগের মাথায় অনেক কিছু বলে ফেললেও এখন ভয় হচ্ছে সত্যি সত্যিই না সংসারটা এবার ভেঙে যায়। এমন কিছু হলে আমার মেয়ের কি হবে? তারপর থেকে রোজ রোজ তার সাথে কিছু না বলে কিছু না কিছু নিয়ে ঝামেলা চলতেই থাকে। এইসবে আমি রীতিমতো মানসিক রোগী হয়ে যাচ্ছি না। একদিক থেকে ওনার আমাকে মেন্টাল টর্চার, অন্যদিকে রিহানের বিশ্বাস হারানোর ভয় আমাকে আষ্টে পৃষ্ঠে ঝাপটে ধরছে। আমি ধরেই নিলাম রিহান এবার বাড়িতে আসলে হয়তো মেজোজা রিহানকে সবটা জানাবে। প্রতি মাসের 10 তারিখে দিকে রিহান বাড়ি আসে। এইবারও আসলো। রিহান আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে তোমার? তুমি কি অসুস্থ? না তো, ঠিক আছি। তোমাকে দেখে তো মনে হচ্ছে না তুমি ঠিক আছো। কেমন শুকিয়ে কালো হয়ে গেছো, চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। দেখে মনে হচ্ছে কতদিন ধরে ঘুমাও না। সুন্দর উজ্জ্বল মুখটা কেমন মলিন হয়ে আছে। কি হয়েছে তোমার বলো তো? বড়জা বললেন, ফারিয়াকে একটা ভালো ডাক্তার দেখাও। রিহান ঠিক মতো খায়ও না আজকাল। রিহান আর আমি আর কোনো কথা না বলে দুজনেই ঘরে চলে আসলাম। আমি আর রিহান যখন একসাথে বসে থাকি বা মেয়েকে নিয়ে দুজন একসাথে হাসি ঠাট্টা করি, মেজোজা এসে রিহানকে ডাকে। এমনভাবে ভাব করে যেন কিছু বলবে বলবে ভাব। প্রতিবার উনি যখন এমনটা করেন আমি ভাবি এখনই হয়তো সব কিছু বলে দেবেন, কিন্তু বলতে গিয়েও বলেন না। আমি বুঝতে পারলাম এসব করে আমাকে মেন্টালি টর্চার করা হচ্ছে, যার ভয়াবহতা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। রাতে মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম। রিহান পাশে এসে আমার গা ঘেঁষে বসে বলল, চলো কালকে ডাক্তারের কাছে যাই। কেন? তোমাকে ডাক্তার দেখাবো? আমার তো কিছু হয়নি। কিছু না হলেও তোমাকে এমন অসুস্থ দেখাচ্ছে কেন? আমি মেয়েকে ঘুম পাড়িয়ে আমার কাছ থেকে একটু দূরে শুয়ে আমার পাশে রিহানকে শোয়ার জায়গা করে দিলাম। রিহান আমাকে জড়িয়ে ধরলো। আমি রিহানের বুকে মাথা রেখে বললাম, একটা কথা বলবো? বলো। সবাই তো স্বামী স্ত্রী একসাথে থাকে, আমরা কি একসাথে থাকতে পারি না?
আমার কথা শুনে রিহান অবাক হলো বটে, তাও বলল, আমরা কি আলাদা? আলাদা না, আবার একসাথেও না। হিসেব করে দেখো, বছরে কয়দিন তোমার সাথে আমার দেখা হয় তুমিই বলো। 12 মাসে 24 দিন। প্রতি মাসে বাড়ি এসে দুই দিন করে থাকো। আর এই 5.5 বছরে তোমার সাথে আমার মোটে 314 দিন, মানে গড়ে 1 বছরও না। এটাও কি তোমার এটা কি তোমার অভিযোগ? অভিযোগ না আকাঙ্ক্ষা বলতে পারো। তোমাকে এখনো আমার অচেনা মনে হয়, তাই নাকি? আর আমার মেয়েই বা তোমাকে কতক্ষণ কাছে পায় বলো? এই 2 দিনে তো তুমি নানান কাজে ব্যস্ত থাকো। আমার মেয়েরও তো বাবাকে কাছে পেতে ইচ্ছে করে অন্য বাচ্চাদের মতো। আর তোমার সবার মতো আমারও ইচ্ছে করে প্রতি রাতে স্বামীর মুখে বা মাথা রেখে ঘুমাতে। আমারও যে ইচ্ছে করে, করে না বলবো না, কিন্তু রিহান, তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাবে? রিহান চুপ করে আছে। তুমি না আমাকে ডাক্তার দেখাতে চাও? আসলেই কি ডাক্তার আমার রোগ সারাতে পারবে? আমার রোগ তো শরীরে নয়, মনে, যার সুরাহা একমাত্র তোমার কাছেই। রিহান কোনো প্রতি উত্তর করলো না। লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে আমাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরলো। আমার এইসব বলার কারণ, আমি এখান থেকে দূরে চলে যেতে চাই, যার সুরাহা একমাত্র তোমার কাছে। রিহান কোনো প্রতি উত্তর করলো না। এখান থেকে দূরে চলে গেলে হয়তো আমি ভালো থাকবো। রোজ রোজ এই ভয়, মেন্টালি টর্চার আমি আর নিতে পারছি না। রিহান এমনিতেও আমাকে অনেক ভালোবাসে, আমার কষ্ট সহ্য করতে পারে না। রিহানকে ওপর থেকে দেখে রাগী মনে হলেও ভেতর থেকে ও ততটাই নরম মনের মানুষ। আর আমি এখন এই মানুষটাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। তবে জানি না এই ভালোবাসা টিকবে কতদিন। আপাতত এই যন্ত্রণা থেকে মুক্তি চাই, তাই রিহানকে এগুলো বলা। তবে জানি না এই নরক থেকে মুক্তি পাবো কিনা। সকালে সবাই যখন একসাথে নাস্তা করছিলাম, রিহান বলে উঠল, মা অফিস থেকে আমাকে অন্য জায়গায় বদলি করে দিয়েছে। তাই নাকি? কোথায়? মিরপুর 1-এ। ও, কিন্তু মা, এখন সমস্যা হলো ওইখানে কোনো ব্যাচেলার ভাড়া দিতে চায় না। আর আমি তো বিবাহিত ব্যাচেলার, কোনো বাসায় খুঁজে পাচ্ছি না। যেখানেই যাই খালি একটাই শর্ত, পরিবার নিয়ে থাকতে হবে। আর নতুন জায়গা হওয়াতে আমার খাওয়ারও খুব সমস্যা হয়ে গেছে। তাই ভাবছি তোমাকে নিয়ে যাব সাথে করে। কি বলিস এইসব? আমাকে তোর বাবা যেতে দেবে নাকি? আর আমার ঢাকাতে মন টিকে না। একবার তোর মামার বাসায় গিয়েছিলাম, 2 দিন থাকার পর 3 দিন পাগলের মতো ছুটে এসেছিলাম। তাহলে কি করব? থাকার কষ্ট, খাওয়ার কষ্ট, এত কষ্ট করে কি চাকরি করা যায়? বড় শ্বশুর, বড় ভাসুর বলল, তাহলে মাকে না নিয়ে তোর বউকে নিয়ে গেলেই তো পারিস। না, ফারিয়াকে নিয়ে গেলে কেমন খারাপ দেখা যায়। ফারিয়া চলে গেলে বাবা মাকে দেখবে কে? মেজুজা ভ্রু কুঁচকে বলল, যেভাবে বলছো যেন তোমার বউ শুধু বাবা মাকে দেখে, আমরা দেখি না। না ভাবি, আমি আসলে ওইভাবে বলতে চাইনি কথাটা। শাশুড়ি বললেন, হ্যাঁ তুই তোর বউকে নিয়েই যা, আমাদের কোনো অসুবিধা হবে না। বড় বউ আর মেজো বউ তো আছেই, তাছাড়া আমার ছেলের বউ থাকতে এত কষ্ট করবি বা কেন? তাহলে কি সত্যি তোমাদের কোনো সমস্যা হবে না? না রে বাবা, ফারিয়া যদি যায় তুই ওকে নিয়ে যা। ফারিয়াকে বলেছিলাম, ও যেতে চায় না, তাই তো তোমাকে নিয়ে যেতে চাইছি। আমি এতক্ষণ ভেবেছিলাম রিহান যা বলছে সত্যি সত্যি বলছে, কিন্তু এখন বুঝতে পারলাম সবটাই সাজানো। শাশুড়ি আমাকে বোঝাচ্ছেন, কেন যাবে না তুমি? তোমার স্বামীর কষ্টের চাইতে কি তোমার এখানে থাকা বেশি জরুরি? আমি চুপ। রিহানের সাথে তুমিও যাবে, বুঝতে পেরেছ? জি মা। ঘরে আসতে আমি রিহানকে জড়িয়ে ধরে একটা চুমু দিলাম। এই প্রথম নিজের থেকে কিছু করলাম। এখন খুশি? অনেক। আচ্ছা কালকে তাহলে আমি চলে যাই, আগামী মাসে এসে তোমাকে নিয়ে যাব। ফ্যামিলি বাসা খুঁজতে হবে, আমি তো মেসে থাকি। আমি রিহানকে আবারও জড়িয়ে ধরে বললাম, ঠিক আছে। তারপর পরের মাসে এসে রিহান আমাকে নিয়ে গেল। শুরু হলো আমার নতুন জীবন। প্রথম দিন গিয়ে সংসারে টুকিটাকি যা লাগে সব কিনলাম, তবে একটু খারাপ লাগছে বাড়ির কথা ভেবে। এর আগে কখনো ঢাকায় আসিনি তো, তাই এখানে সবাই কেমন জানি নিজের মতো থাকে। কেউ কারো বাসায় যায় না, প্রয়োজন ছাড়া কথাও বলে না। তবে নিজের সংসার যে এতটা সুখের হয়, ঢাকা না আসলে বুঝতেই পারতাম না। আমরা 2 রুমের একটা ছোট্ট ফ্ল্যাটে থাকতাম। বাসাটা খুব সুন্দর করে একদম নিজের মতো করে সাজালাম। সব কিছুই তেমন কেমন যেন স্বপ্ন স্বপ্ন মনে হচ্ছিল। আমারও এমন একটা সংসার হবে কখনো ভাবিনি। হ্যাঁ, এটা আমার সংসার, আর এই সংসারটা উপহার দিয়েছেন আমার স্বামী রিহান। সকালে নাস্তা বানানো, দুপুরে মেয়ে নিয়ে স্বামী স্ত্রী একসাথে খাওয়া, রাতে স্বামীর বুকে মাথা রেখে ঘুমানো, এ যেন অন্যরকম এক সুখ। কিন্তু আমি বুঝি না এখানে মানুষ কারোর সাথে তেমন কথা বলে না কেন, অচেনা বলে।
গ্রামে তো আমরা অচেনা মানুষ হইলেও পেরিয়ে গিয়ে দিয়ে বসতে বলি, কিন্তু এখানে আমি গ্রামের মেয়ে, আমি আবার কারোর সাথে কথা বলা ছাড়া থাকতে পারি না। পাশের বাসার এক ভদ্র মহিলা আমার মতো এক মেয়ের মা, প্রায় দেখতাম বারান্দায় বসে ফোন টিপাটিপি করতো। তার বারান্দা আর আমাদের বারান্দায় 4 আঙুলের তফাৎ মাত্র। একদিন আমি তার সাথে কথা বলার চেষ্টা করলাম। এই যে আপু, একটা কথা বলতে পারি? হ্যাঁ বলেন, আপনাদের বাড়ি কোথায়? হা হা, হাসলেন যে। আপনি যেভাবে বলছিলেন, যে কথা বললেন, আমি ভাবলাম না জানি কি কথা বলবেন। বাই দ্য ওয়ে, আপনারা মনে হয় নতুন ভাড়াটিয়া, তাই না? জি। ও, তা আপনাদের বাড়ি কোথায়? কিশোরগঞ্জ। আপনার? বগুড়া। আপনার নাম কি? ফারহানা নিশো। আপনার? ফারিয়া জান্নাত। বাহ, আপনার নামের সাথে তো আমার নামের প্রথম অক্ষর মিল আছে দেখছি। জি। সেদিনের পর থেকে তার সাথে আমার কথা হতো, মন খুলে কথা হতো। ঢাকাতেও তাহলে মন খুলে কথা বলার মানুষ আছে? ফারহানাকে না দেখলে বুঝতেই পারতাম না। দিনগুলো খুব সুন্দর চলছে। বিকেলে ফারহানার সাথে বাইরে হাঁটতে বের হতাম। রিহানি বলেছে বাসায় ভালো না লাগলে মেয়েকে নিয়ে বাইরে ঘুরে আসতে। রিহান তো আর সবসময় বাসায় থাকে না। আর ফারহানার ব্যাপারে আমি রিহানকে বলার পর রিহান বলল ইচ্ছে হলে রাইমাকে নিয়ে ওনার সাথে বিকেলের বাইরে ঘুরে আসতে। ও বলা হয়নি, রাইমা আমার মেয়ের নাম। মাঝে মাঝে রিহান, রাইমা আর আমি ঘুরতে বের হতাম। ঘুরতে গেলে ফুচকা চটপটি খেতাম। বাসায় আসার সময় রিহান মেয়েকে আর আমাকে আইসক্রিম কিনে দিত। প্রতিদিন রিহান অফিস থেকে আসার পর ওর সাথে আমার অনেক গল্প করতাম। সারাদিন কি কি করলাম, ফারহানার সাথে কি কি কথা হলো, বিকেলে ঘুরতে গিয়েছিলাম ইত্যাদি অনেক রকমের কথা বলতাম। একদম মন খুলে কথা বলতাম। রিহান বাসায় আসার পর টিভির রিমোট ওর দখলে চলে যেত। আমি কোনো আপত্তি করতাম না, বরং ওর পাশে শুয়ে বা বসে একসাথে দুজনে খেলা দেখতাম। যখন বিপিএল খেলা চলতো, রিহান আমাকে খেলা দেখার দায়িত্ব দিয়ে যেত। ও কাজের চাপে খেলা দেখার সময় না পেলে আমার উপরে এই দায়িত্ব আসতো, যেন রাতেও বাসায় আসলে আমি তাকে ডিটেইলসে সব বলতে পারি। আমি তাই করতাম। রিহান বাসায় আসলে পুরো খেলার বর্ণনা দিতাম ওকে। কে কিভাবে আউট হলো, কে মিস করলো, কিভাবে কয় রান নিল ইত্যাদি। মাঝে মাঝে রিহান আমার প্যাচালে অতিষ্ঠ হয়ে টিভি অফ করে দিত। যদি জিজ্ঞেস করতাম টিভি অফ করলা কেন, বলতো তোমারটাই শুনবো নাকি টিভিটা, তাই টিভি অফ করে দিয়ে তোমারটাই শুনি। আমি তখন মুখ কালো করে রাখলে বলতো রাগ করো না কেন, রাগ করো কেন, মজা করছি। আমি তখন মুচকি হাসি দিয়ে আবার বলা শুরু করতাম, এমন ভালো একজন স্বামী পেয়ে আমি অনেক খুশি। কতটা ভালো হলে এমন স্বামী পাওয়া যায়। রিহানকে না পেলে বুঝতামই না। দেখতে আমার বিয়ের 6 বছর পূরণ হতে চলল, আর আজকেই আমার জন্য সবচেয়ে বড় গিফট অপেক্ষা করছে, জানা ছিল না। কলিং বেলের শব্দে ঘুমটা ভেঙে গেল। রিহানকে দরজা খুলতেই পিয়ন একটা চিঠি এগিয়ে দিয়ে বললেন, এখানে একটা সই করে দিন। এটা কিসের চিঠি? কে দিয়েছে সেটা আমি কিভাবে বলবো? আর কাজ আমার কাজ ঠিকানা অনুযায়ী পৌঁছে দিলাম। ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, ইমেল থাকতেও এই আধুনিক যুগেও মানুষ চিঠি পাঠায়। দরজা লাগিয়ে রিহানকে আমার কাছে এসে বলতে লাগলো, কে যেন চিঠি পাঠিয়েছে। এই যুগে কোনো পাগল এমন করতে পারে বলতো? আমি বললাম, খুলে দেখলেই তো হয়। রিহান খুলে পড়তে লাগলো। চিঠিটা পড়ার পর ওর চোখ কেমন লাল হয়ে গিয়েছিল। আমি কিছু বুঝতে না পেরে হাত থেকে চিঠিটা নিতেই দেখলাম সেই 6 বছর আগের আরিফের চিঠিটা। ঠিকানাটা আরিফের বাড়ির ঠিকানায়। অবশ্য আমি জানি এটা কার কাজ, আর ঠিকানাটা এক হয় স্বাভাবিক, কারণ ওদের বাড়ি তো কাছাকাছি। চিঠিটা এতদিন খুব যত্ন সহকারে রেখে দিয়েছিলেন উনি এই সময়টার অপেক্ষায়। কথায় আছে না, কপালে নাই কুখি, ঠকঠকাইলে হবে কি। আমার দশা তেমনই হলো। আমার সুখের সংসারে অন্ধকার নেমে